Hello everyone! Here comes the third episode of Wednesday Wonders, which is a wonderful way towards interesting facts. বন্ধুরা, আজকের এপিসোডে আমরা আপনাদের জানাবো বিজ্ঞানের ইতিহাসের এক রোমহর্ষক এক্সপেরিমেন্টের কথা, যার কেন্দ্রবস্তু হলো ঘুম। হ্যাঁ, আমরা জানি ঘুম হলো যে কোনো প্রাণীর সারাদিনের কর্মের ফাঁকের বিশ্রাম নেওয়ার অতি সাধারণ একটি প্রক্রিয়া। আর আমাদের পর্যাপ্ত পরিমাণে ঘুম যদি পূরণ না হয়, তাহলে তার প্রভাব আমাদের দৈনন্দিন কাজকর্মের ওপর এবং আমাদের স্বাস্থ্যের উপর পড়ে। তাহলে ভাবুন, যদি কেউ 1 মাস না ঘুমিয়ে কাটায়, না দিনে 2-3 ঘন্টা ঘুমানোর কথা বলছি না, বলছি একদম টানা 1 মাস না ঘুমিয়ে থাকার কথা। এতে যে কোনো ব্যক্তির প্রতিক্রিয়া হবে এতদিন জেগে কাটানো অসম্ভব। কারণ আমরা যতই জেগে থাকার চেষ্টা করি না কেন, একটা সময় পরে আমাদের নিজের থেকে ঘুম আসে, এবং যারা অনিদ্রাজনিত রোগে ভোগে তারাও একটা সময় নিদ্রাচ্ছন্ন হয়ে পড়ে। ফলে এতদিন না ঘুমিয়ে কাটানোর কথাটিকে অবাস্তব বলেই মনে হয়। তবে এমন কয়েকটি তথ্য পাওয়া যায় যেগুলি দাবি করে যে প্রাচীনকালেও এই বিষয়ে সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট চলেছে। সেই রকম একটি তত্ত্ব অনুযায়ী 1940-এর দশকে রাশিয়ার একদল গবেষক এই পরীক্ষাটি করার জন্য 5 জন রাজনৈতিক বন্দীদের নির্বাচন করে। তারা যদি এই পরীক্ষায় সহায়তা করে তবে তাদের মুক্তি দেওয়া হবে, এরম শর্তে তাদের রাজি করানো হয়। সামরিক বাহিনী অনুমোদিত এই সায়েন্টিফিক এক্সপেরিমেন্টের জন্য তাদের একটি গ্যাস চেম্বারে রাখা হয়, যেখানে পানীয় জল, পর্যাপ্ত খাদ্য, একটি টয়লেট, পড়ার জন্য বই, সব রকম সুবিধা ছিল। কিন্তু তাদের শোয়ার বা বসার কোনো রকম সুবিধা ছিল না। তাদের জাগিয়ে রাখার জন্য এক প্রকার এক্সপেরিমেন্টাল বিষাক্ত গ্যাস অক্সিজেনের সাথে নির্দিষ্ট সীমিত মাত্রায় মিশিয়ে গ্যাস চেম্বারে ছাড়া হয়। যেহেতু সিসিটিভি ক্যামেরা তখনও আবিষ্কার হয়নি, তাই তাদের কার্যকলাপের উপর নজরদারি চালানোর জন্য গ্যাস চেম্বারে ওয়ান ওয়ে মিরর, অর্থাৎ যে আয়নার এক দিক থেকে অপর দিকে দেখতে পাওয়া যায় সেরকম মিরর এবং মাইক্রোফোন লাগানো হয়। এই পরীক্ষার প্রথম 4 থেকে 5 দিন সবকিছু ঠিকঠাক চললেও এরপর থেকেই কয়েদিদের মধ্যে মানসিক পরিবর্তন লক্ষ্য করা যায়। রিসার্চরা তাদের মধ্যে অকারণ মৃত্যু ভয়ের লক্ষ্য দেখতে পান। এরপর থেকেই তারা একে অপরের সাথে কথা বলা বন্ধ করে দেয় এবং মাইক্রোফোনের সাথে ফিসফিস করে কথা বলতে থাকে। তারা ভাবে যে যদি তারা মাইক্রোফোনের সাথে একে অপরের বিরুদ্ধে কথা বলে, তাহলে গবেষকরা তাদেরকে ছেড়ে দেবে। 9ম দিনের মাথায় ঘটে বিপত্তি। তাদের মধ্যে এক বন্দীর মানসিক বিকৃতি দেখা যায়। সে পরবর্তী 3 ঘন্টা অবিরাম চিৎকার করতে থাকে, যার ফলস্বরূপ তার গলার ভোকাল কর্ড ফেটে যায়। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো, এতে বাকি বন্দীদের কোনো প্রতিক্রিয়া ছিল না। তারা নিজেদের মতো মাইক্রোফোনের সাথেই ফিসফিস করে কথা বলতে থাকে, যতক্ষণ না তাদের মধ্যে দ্বিতীয় ব্যক্তি একই রকম চিৎকার শুরু করে। সে সময় বাকিরা বইয়ের পাতা ছিঁড়ে ছিঁড়ে সেই আয়নাগুলিতে লাগাতে থাকে, যার ফলে তা একদম বন্ধ হয়ে যায় এবং রিসার্চদের ভিত্তিতে দেখার কোনো সুযোগ থাকে না। আর অদ্ভুত রকম ভাবে সেই সময় সকল চিৎকারের আওয়াজ থেমে গেছিল। তারপর কয়েকদিন ছিল ভীষণ নিস্তব্ধতা। ঘরের ভিতরের অক্সিজেন লেভেল চেক করার মাধ্যমে গবেষকরা একটু জানতে পেরেছিলেন যে কয়েদিরা বেঁচে আছে। চেম্বারটি খোলার মিথ্যে সংবাদ মাইক্রোফোনের মাধ্যমে ঘোষণা করে তারা বন্দীদের কথা বলানোর প্রয়াস করতে চেয়েছিল। আমরা মাইক্রোফোনের পরীক্ষা করার জন্য চেম্বারটি খুলছি। দরজা থেকে সরে এসে মেঝেতে শুয়ে থাকবে, অথবা তোমাকে গুলি করা হবে। সব ঠিক থাকলে আপনাদের মধ্যে একজনকে তাৎক্ষণিক স্বাধীনতা অর্জন করবে। এর প্রতিক্রিয়ার একটি শান্ত কণ্ঠ উত্তর দেয় যে তারা মুক্তি চায় না। এরপরে নানান চেষ্টা করার পরেও কোনো রকম আওয়াজ পাওয়া যায়নি। শেষ পর্যন্ত 15 দিনের মাথায় চেম্বারটি খোলার সিদ্ধান্ত নেওয়া হয় এবং চেম্বারে প্রবেশ করে সৈনিকরা যা দেখতে পান তা যে কোনো মানুষের হাড় হিম করে দিতে পারে। তারা দেখে 5 জনের মধ্যে 4 জন বেঁচে আছে
তবে তাকে আদতে বেঁচে থাকা বলে কিনা সে নিয়ে সংশয় আছে। মেঝের চারিদিকে ছড়িয়ে আছে রক্ত আর জল। ঘরের মাঝে থাকা ড্রেন বন্ধ করে আছে মৃত কয়েদার পাঁজরের হাড় এবং উরুর মাংস, আর বাকিরা তাদের হাড় যেন দেহ থেকে বাইরে বেরিয়ে আসছে। ত্বক এবং পাঁজরের সাথে যুক্ত বেশিরভাগ পেশিগুলি ছিঁড়ে গিয়েছে। বিভিন্ন অঙ্গ যেগুলো দেহের ভিতর থাকার কথা সেগুলি দেহের বাইরে মেঝেতে পড়ে, কিন্তু তাদের পরিপাকতন্ত্র কাজ করছিল, সেখানে পরিপাক হচ্ছিল তাদের নিজেদেরই মাংস। তাদের ফিঙ্গার টিপসের মাংস এবং উন্মুক্ত হাড়ের বিন্যাস ইঙ্গিত দেয় যে তারা নিজেরাই নিজেদের এইরূপভাবে আহত করেছে। গ্যাসটির সরবরাহ বন্ধ করে তাদেরকে সেই ঘর পরিত্যাগ করতে বলা হলে তাদের প্রত্যেকের একই প্রতিক্রিয়া জানিয়েছিল, আমাকে অবশ্যই গ্যাসে জাগ্রত থাকতে হবে, অতএব তারা যেন গ্যাসটির সরবরাহ বন্ধ না করে। এমনই ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যে একজন সৈনিক তাদের হাতে মারা যায় এবং আরেকজন গুরুতরভাবে আহত হয়। পরিস্থিতি আরো জটিল হয় যখন তাদেরকে চিকিৎসার জন্য হসপিটালে নিয়ে যাওয়া হয়, যার জন্য তারা হাত পা ছুড়ে চিৎকার করে, প্রবল বিরোধিতা জানায়। আর এই ধস্তাধস্তির মধ্যেই একজন বন্দী তার নিজের প্লীহা ফাটিয়ে দেয়। তৎক্ষণাৎ তাকে অপারেশন টেবিলে তোলা হলে শুরু হয় বিপত্তি। নর্মাল ডোজের 10 গুণ বেশি প্রয়োগ করেও তাকে অজ্ঞান করা সম্ভব হয়নি, আর সে এই চিকিৎসার বিরোধিতা করতে থাকে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত। বাকি 3 জনকে অপারেশন টেবিলে তোলা হলে তাদের মধ্যে একজন অ্যানাস্থেসিয়ার জন্য অসম্মতি জানাতে থাকে। এই বন্দী হলো সেই যে প্রথমে চিৎকার শুরু করেছিল। তখন কথা বলতে না পারলেও সে অজ্ঞান করার বিরোধিতা করতে থাকে। অ্যানাস্থেসিয়া ছাড়া তাকে অপারেশনের জন্য বলা হলে সে তাতে রাজি হয় এবং টানা 3 ঘন্টা অপারেশনের কষ্টকেও এনজয় করে। বাকি 2 জনকে অপারেশন টেবিলে তোলা হলে তাদের মধ্যে একজন সেখানে মারা যায়। এই বিষয়টি এমন ভয়াবহ রূপ নিয়েছিল যে গবেষকরা চেয়েছিল সেই মুহূর্তে পরীক্ষাটিকে বন্ধ করে দিতে, কিন্তু সরকারের বিরুদ্ধে কিছু করা পসিবল নয়, তাই এই পরীক্ষাটি চালিয়ে যেতে এক প্রকার বাধ্য হয় তারা। সেই বন্দীদের সাথে বাকি 3 জন গবেষককেও সেই ঘরে রাখা হয়। বন্দীদের পুনরায় সেই ঘরে নিয়ে যাওয়া হবে শুনে তারা শান্ত হয়ে যায় এবং অদ্ভুতভাবে হাসতে শুরু করে। একজন গবেষক সেই মুহূর্তে তার বন্দুক বের করে কমান্ডারকে 2 চোখের মাঝখানে গুলি করে এবং সেই বোবা কয়েদিটিকে গুলি করে হত্যা করে। বাকি একটি বন্দীর দিকে ঘুরে গবেষক জিজ্ঞেস করে, হু আর ইউ? তুমি কে? এর উত্তরে গবেষক যা শুনেছিলেন তা সত্যিই রোমহর্ষক। অতি শান্ত স্বরে সে উত্তর দেয়, হ্যাভ ইউ ফরগেটেন সো ইজিলি? উই আর ইউ। আমি তোমার ভিতরের এমন একটি সত্তা যা তোমার পাশবিক মনে আটকে থাকে, যাকে তুমি কখনোই বাইরে বেরোতে দাও না। আমি তোমার ভিতরে সেই শয়তান যাকে তুমি সর্বদাই দাবিয়ে রাখো, আর সেই যাকে তুমি রাতে ভয় পাও। আমি সেই সত্তা যা প্রত্যেক মুহূর্তে ফ্রি হতে চায়, কিন্তু তা করতে পারি না। এই কথাগুলো শোনার পর গবেষক একটু থেমে সেই কয়েদিটিকে গুলি করে দেয় এবং সেও নিজে বন্দুকের গুলিতে মারা যায়। ব্যাস, এক্সপেরিমেন্ট এখানেই শেষ এবং এর সাথে চিরকালের অনেক বিভিন্ন তথ্য ঢাকা পড়ে গেছে। এই এক্সপেরিমেন্টটি রাশিয়ান স্লিপ এক্সপেরিমেন্ট নামে পরিচিত। এবার আপনারা ভাবছেন যে আদৌ এক্সপেরিমেন্ট ঘটেছিল? সেই নিয়ে অনেকের মনে অনেক রকম প্রশ্ন আছে, নানান মতপার্থক্যও আছে। অনেকের মনে এটি সত্য ঘটনা, আবার অনেকের মনে একটি বানানো গল্প। অনেকের মতে হলি হাইজের লেখা দ্য রাশিয়ান স্লিপ এক্সপেরিমেন্ট নামক বইটির এটি একটি সায়েন্স ফিকশন স্টোরি মাত্র। এই এক্সপেরিমেন্টের কোনো স্ট্রং প্রুফ এখনো পাওয়া যায়নি, ভবিষ্যতেও পাওয়া যাবে বলে মনে হয় না। তবে এই ঘটনা যদি সত্যি ঘটে থাকে
তবে মানবিকতার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনার এক উল্লেখযোগ্য উদাহরণ এটি। মানে আজকের আমাদের নিবেদন। কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কেমন লাগলো। থ্যাঙ্কস টু অল।